রোজার আগে নির্বাচন দিয়ে পুরনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা। গাজায় মানবিক সহায়তার অনুমতির আহ্বান বিশ্বকে, সাহসী ভূমিকার ডাক তারেক রহমানের। ভাইরাল আসিফ নজরুল আচ্ছা লিখে 5 বছর আগের পোস্ট শেয়ার করলেন হাসনাত। ভারতে গেল প্রথম চালানের 37.5 টন ইলিশ। ডেমু ট্রেন কেলেঙ্কারি, রেলের সাবেক মহাপরিচালক সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা। 6 দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের 7 রাস্তা অবরোধ। 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক বরখাস্ত হয়েও পাচ্ছেন বেতন। ধর্ম অবমাননার দায়ে সহসভাপতির পদ হারালেন অর্ণব। ঘুষ ও চাঁদাবাজির অভিযোগে ফাঁসছেন রাঙামাটির ভূমি কর্মকর্তা। টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও। কক্সবাজারে বাবাকে পিটিয়ে হত্যার পর মাটিচাপা ছেলে গ্রেফতার। 8 দিন বিঘ্নিত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা। এবং বোমা ও গুলিবর্ষণে গাজা ছাড়ছেন ফিলিস্তিনিরা, দখলদারদের হামলায় আরও 91 জন নিহত। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় একথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। কথোপকথনে ডক্টর ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে IMF প্রধান বলেন, অল্প সময়ে ডক্টর ইউনূস অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল তখন দেশকে এগিয়ে নিয়েছেন, সঠিক সময় সঠিক মানুষ হিসেবে দায়িত্ব নিয়েছেন। বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজার ভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসাও করেন IMF প্রধান জর্জিয়েভা। গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে দ্রুত সহায়তা পৌঁছানোর অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণহত্যা কেবল একটি আইনগত শব্দ নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। আজ গাজায় সেটি ঘটছে। গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1948 সালের কনভেনশনে গণহত্যাকে একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। তারেক রহমান আরও লিখেছেন, জাতিসংঘের একটি নতুন কমিশনের প্রতিবেদনে বিস্তারিত এবং সরাসরি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই অপরাধের জন্য ইসরায়েল দায়ী, আর কোনো অজুহাত বা প্রচারণার আড়ালে লুকিয়ে থাকা চলবে না। ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়া সহ বিভিন্ন অসঙ্গতি নিয়ে 5 বছরের বেশি সময় আগে দেওয়া আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একটি পোস্ট ফেসবুকে ছড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি NCPর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পোস্টটি তার ভেরিফাই ফেসবুক আইডিতে শেয়ার করলে তা আবার সামনে আসে এবং রীতিমতো ভাইরাল হয়। 2020 সালের 12 জুলাই আসিফ নজরুলের প্রকাশ করা সেই পোস্ট শেয়ার করে হাসনাত আবদুল্লাহ ক্যাপশনে লেখেন, আচ্ছা। পরে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সরকারের বিশেষ ব্যক্তিদের জন্য কঠোর নিয়মের প্রস্তাব করে ওই পোস্ট দিয়েছিলেন আসিফ নজরুল। এতে তিনি লিখেছিলেন, যদি ক্ষমতা থাকতো আইন করতাম। তবে কোনো প্রেক্ষাপটে হাসনাত এই পোস্ট শেয়ার করেছেন তা তিনি সুস্পষ্ট করেননি। এর আগে চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানের 37.5 টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত 12:30টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 8টি ট্রাকে এসব ইলিশ ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর সূত্রে জানা যায়, ভারতের কলকাতার 5টি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম চালানের ইলিশ আমদানি করেছে। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো ন্যাশনাল ট্রেডিং, FNS ফিশ, জয় সন্তোষী মা ইন্টারন্যাশনাল ও RJ ইন্টারন্যাশনাল। অপরদিকে বাংলাদেশ থেকে 6টি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রথম চালানে 37 টন 460 কেজি ইলিশ রপ্তানি করেছে। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো সততা ফিশ, স্বর্ণালী এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স ও লাকি ট্রেডিং।
রেলের ডেমু ট্রেন কেলেঙ্কারিতে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতির অভিযোগে সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদক সূত্রে এ তথ্য জানা যায়। দুদকের তথ্যানুযায়ী সংস্থাটির সহকারী পরিচালক রাজু আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। অন্য আসামিরা হলেন ডেমু ট্রেন প্রকল্পের পরিচালক ইফতেখার হোসেন, সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী আখতারুজ্জামান হায়দার, সাবেক উপসচিব বেঞ্জামিন হেমব্রুম, আশরাফুজ্জামান, রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান অঞ্জন কুমার বিশ্বাস, সাবেক উপপরিচালক মুমিতুর রহমান। রাজধানীর ৭ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা 11:15টার দিকে ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীল নকশা হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে ৩ দফা দাবি উত্থাপন করেছে। এর প্রতিবাদেই আমরা আন্দোলনে নেমেছি। বগুড়ার ধুনটে ধর্ষণ মামলায় অভিযুক্ত কলেজের শিক্ষক মুরাদুজ্জামান সাময়িক বরখাস্ত হয়েও নিয়মিত বেতন পাচ্ছেন বলে জানা গেছে। ৩ বছর কলেজে না এসেও সরকারি কোষাগার থেকে অর্থ মিলছে এমপিওভুক্ত ওই শিক্ষকের। তবে তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ লায়লা খাতুন। ধুনটে জালসুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামানের বিরুদ্ধে ২০২২ সালের মার্চের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হলে তিনি গ্রেফতার ও কলেজ থেকে সাময়িক বরখাস্ত হন। নারায়ে তাকবীরকে নারায়ণ তাকবীর বলে কটাক্ষ করা মাহমুদুল হাসান অর্ণব নামের শিক্ষার্থীকে সহ সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ডিসিডিএস। ধর্মীয় বিশ্বাস মানুষের আত্মিক বিষয়, এ নিয়ে কটাক্ষ করার অধিকার কারণে সেজন্য বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবু বকর সাইম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসিডিএস এর সহসভাপতি মাহমুদুল হাসান অর্ণবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন শব্দ চয়ন করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে ডিসিডিএস কার্যনির্বাহী পরিষদের কতিপয় সদস্য বিষয়টি নিয়ে আপত্তি জানালে কার্যনির্বাহী পরিষদ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ৫ সদস্য বিশিষ্ট ইকুইটি বোর্ড গঠন করে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামকে ঘুষ, চাঁদাবাজি এবং হয়রানির একের পর এক অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সোমবার এই নোটিশ জারি করেন। তাকে ৩ কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা না দিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। নোটিশে স্বাক্ষর করেছেন রাঙ্গাবালীর সহকারী কমিশনার, অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো রাজীব দাস পুরকায়স্থ। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে তারা দীর্ঘদিন ধরেই অসহায় ও অতিষ্ঠ হয়ে পড়েছেন। সোমবার ১৫ সেপ্টেম্বর একাধিক ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন। টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. আনিসুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাত 8:30টার দিকে সদরের মগরা ইউনিয়নের কুইজবাড়ি বাজার এলাকার পশ্চিম লিওন বেকারিতে অজ্ঞাতনামা 4 থেকে 5 জন মুখোশধারী দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় বেকারির মালিক আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলিকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিসে ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বুধবার সকাল 9টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন তারা। ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেট। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। কক্সবাজার সদরের খুরুশকুলে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার পর মরদেহ বস্তায় ভরে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ ডেইলপাড়া কুড়িমারিয়ারসরা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ সৈয়দ একই এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মোহাম্মদ রফিক নিহত মোহাম্মদ সৈয়দের ছেলে। স্থানীয়রা জানান, বাবা মোহাম্মদ সৈয়দের সঙ্গে স্ত্রী ও সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। তিনি কয়েক বছর আগে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে খুরুশকুলের কুমারিয়ারসর এলাকায় গিয়ে পরিবার নিয়ে বসবাস করছেন। পুরো পরিবারটি রোহিঙ্গা নাগরিক। সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট ১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বুধবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে ২ বার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট ১-এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই হামলায় শহর ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির উপর গত ২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। বোমা ও গুলিবর্ষণের মধ্যে হাজারো মানুষ শহর ছেড়ে যাচ্ছেন। অনেকেই আশঙ্কা করছেন হয়তো আর কখনো ফিরে যেতে পারবেন না। জাতিসংঘ মহাসচিব এই হামলাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটোজ এক্সে লিখেছেন, গাজা জ্বলছে। ইতোমধ্যে আসবাবপত্র বোঝাই ভ্যান, গাধার গাড়ি আর হাতে সামান্য মালপত্র নিয়ে চারপাশে ধ্বংসস্তূপ আর কালো ধোঁয়ার ভেতর দিয়ে মানুষজন উপকূলীয় আল রাশিদ সড়ক ধরে দক্ষিণে ছুটছেন।